আপনি ভূত নিয়ে খেলা করবেন আর ভূত আসবে না, এটা কি হয়? সমস্যা তো এরপরেই শুরু হয়। খেলনা ভূতের সাথে সত্যিকারের ভূতকে মিশিয়ে বিষয়টা সহজভাবে নেওয়া। এরপর যখন একের পর এক ভয়ঙ্কর মৃত্যু ঘটতে থাকে, তখন গিয়ে সবার চোখ খুলে যায়। মাথায় আসে এবার ভূতের সাথে মোকাবেলা করতে হবে। এমনি এক ইন্টারেস্টিং গল্প নিয়ে আমরা আজ হাজির হয়েছি। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। গল্প শুরু হয় সুবর্ণমায়া নামে পুরনো এক রেডিও স্টেশন দেখানোর মাধ্যমে। এই স্টেশন বহু বছর ধরে পরিত্যক্ত। এই রেডিও স্টেশনে কয়েক বন্ধু মিলে কিছু একটা করতে আসে, কিন্তু হঠাৎ তারা একটা রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তাই সবাই সেই রুমের দিকে এগিয়ে যেতে থাকে। রুমে গেলে কেউ কিছুই দেখতে পায় না। হঠাৎ তখন এক বন্ধু উপর থেকে পড়ে যায়। সবাই ভয়ে রুম থেকে বের হতে চাইলে দরজা অটোমেটিক লক হয়ে যায়। ধোঁয়া ঢুকতে থাকে রুমের মধ্যে। এরপর আপনা আপনি রেডিও স্টেশন অন হয়ে যায়। এমনকি রেডিও স্টেশন থেকে আসতে থাকে এক আত্মার ভয়েস। সেই আত্মা সবাইকে সুবর্ণমায়া স্টেশনে আসার জন্য ওয়েলকাম জানায়। তারপর বলে, আজ জানাবো এই স্টেশনের পুরনো কাহিনী। হঠাৎ পুরনো স্টেশন চালু হওয়া এবং কথা শুরু হওয়ায় সব বন্ধুরা ভয় পেয়ে যায়। অন্যদিকে আত্মা বলে, আজ গানের জন্য রিকোয়েস্ট করেছে একদল বন্ধুরা। এখানে সব বন্ধুদের নামও আত্মা উল্লেখ করে। সেই সময়ে সবাই দেখে এক মৌমাছি তাদের দিকে আসছে। সেই মৌমাছি এক এক করে সবাইকে মেরে ফেলে। সিন শিফট করে এরপর নিয়ে আসা হয় অন্য একটা জায়গায়। একজন পেপার পড়তে থাকলে সেই পেপার থেকে বেরিয়ে আসে কিষ্কিন্ধিপুরী ঘোস্ট ওয়ার্কিং টরের লিফলেট। লিফলেটে আরও উল্লেখ থাকে, আপনি যদি রিয়েলি ঘোস্টের থ্রিল নিতে চান তাহলে আমাদের সাথে জয়েন হতে পারেন। এটি দেখে পাশের জন বলে, চলুন আমরা জয়েন করি। মুভিতে যেরকম ভূত আমরা দেখতে পাই সেরকমটা ফিল্মে নিয়ে আসা হয়। সেখানে থাকা দোকানদারকেও একই কথা বলে লোকটি। তখন রেডিও থেকে এক নিউজ শোনা যায়। নিউজটা হচ্ছে, চারিদিকে সুপারন্যাচারাল ডেথ বেড়ে গিয়েছে। এই পর্যায়ে ঘোস্ট ওয়ার্কিং টরের মেম্বারদের দেখানো হয়। তারা একটা হন্টের জায়গায় যাওয়ার জন্য একত্রিত হয়ে অপেক্ষা করে ঘোস্ট ওয়ার্কিং টরের পরিচালক রাঘবের জন্য। সেই সময় অন্য পরিচালক মৈথিলি জানায় সে চলে আসবে, চিন্তা করবেন না। রাঘব এবং মৈথিলির সাথে তাদের সহকারীরা মিলে ঘোস্ট ওয়ার্কিং টর একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। কোম্পানিটা চালায়। অনেকক্ষণ দেরি হওয়ায় টর মেম্বার বিহারি বিরক্ত বোধ করতে থাকে, কারণ সে ঘোস্ট দেখার জন্য বেশ এক্সাইটেড। সেই সময় সেখানে থাকা মন্দিরের মেলায় এক হনুমান পিছু নেয় এক বাচ্চা। হঠাৎ অনেক হনুমান আক্রমণ করতে চলে আসে। একসময় হনুমানের কারণে পুরো মেলায় বিদ্যুৎ চলে যায়। তখন সেখানে রাঘব হাজির হয়ে হনুমানদের সাথে লড়াই করে। একটি হনুমানের বাচ্চা আগুনের মধ্যে পড়লে রাঘবই তাকে বাঁচায়। সেটা দেখে মা হনুমান তার বাচ্চাকে নিয়ে মেলা থেকে চলে যায়। সবাই হনুমানের আতঙ্ক থেকে মুক্তি পায়। সবাইকে এভাবে রক্ষা করার জন্য মন্দিরের পুরোহিত রাঘবের হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেয়। এরপর সেখান থেকে রাঘব ট্যুর মেম্বারদের কাছে চলে আসে। মৈথিলি তখন জিজ্ঞেস করে, আসতে এরকম দেরি হলো কেন? রাঘব জানায়, একটা কাজে ফেসে গিয়েছিলাম। টর মেম্বার বিহারি তখন বলে, আর বেশি দেরি না করে আমাদের ভূত দেখাতে চলে আসেন। সবাই মিলে তখন একটা পুরনো বাড়িতে আসে। এসে ঘোস্ট ওয়ার্কিং টর কোম্পানির একজন বলে, ইস, ভয় পেয়ে যাচ্ছি, ভূত মনে হয় চলে আসলো। বিহারি বলে, এত কথা না বাড়িয়ে ভূত দেখাও। রাঘব তখন বাড়িটা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলে, এই বাড়িটা হচ্ছে নির্বান্ধার, কিন্তু বিহারির বাড়ির বোর্ডে দেখতে পায় সন্ধানা লেখা। রাঘব তাই সন্ধানায়ের কথা উল্লেখ করে। এই ঘোস্ট ওয়ার্কিং টর মূলত কৃত্রিমভাবে ভূত দেখিয়ে থাকে। প্রতিটি ট্যুরে এটাই ঘটে, সবার সামনে নিজেদের সাজানো একটি ভূত হাজির করা হয় এবং দেখানো হয়। আবার পরক্ষণে সেই সাজানো ভূতকে অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং বলা হয়, এইটা আপনারা শুধু দেখেছেন, এটি ছিল দৃষ্টিভ্রম। এরপর রাঘব বলে, এই বাড়িতে সন্ধান সুখে শান্তিতে বসবাস করত, কিন্তু একদিন তাকে মেরে ফেলা হয় এবং এখানে পুঁতে রাখা হয়। সেদিন থেকে সে এই বাড়িতে ভূত হিসেবে উপস্থিত। এক মেয়ে এটা শুনে জিজ্ঞেস করে, সন্ধানা দেখতে কেমন ছিল? রাঘব উত্তর দেয়, ঠিক আপনার মতো। তারপর ঘোস্ট ওয়ার্কিং টর আরো ভয়ানক বিষয়গুলো। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। দেখায় তারা রক্ত মাখা হাত দেখায় এবং একটি খাট আপনা আপনি উপরে উঠে দেখায়। অন্যরা ভয় পেলেও বিহারি ভয় পায় না। সে বলে, এরকম ঘটনা ব্রিটিশ এক গল্পেও শুনেছি। রাঘব জানায়, এখানেও একই ঘটনা ঘটেছে। বিহারিকে একটু ভয় দেখানোর জন্য তার সামনে তাদের বানানো ভূত হাজির করা হয়। এতে বিহারি কিছুটা ভয় পায়। এভাবেই ট্যুরের সমাপ্তি ঘটে।
পরের দিন মৈথিলীর ঘুম ভেঙে যায়, কারণ বাইরে থেকে একটি সিক্রেট বল জানালায় লেগে। তাই সে বলটি নিয়ে লুকিয়ে নিচে খেলতে থাকা বাচ্চাদের বকা দেয়। আবার পুরো ঘরকে গোদাম ঘরে পরিণত করায় রাঘবকেও বকা দিতে থাকে মৈথিলী। রাঘব এবং মৈথিলী একসাথে থাকে। এর মধ্যে রাঘব একটি বাচ্চা মেয়েকে নালিশ মেটাতে সাহায্য করে এবং মৈথিলীর থেকে বলটি নিয়ে নেয়। সেই সময় রাঘব এবং মৈথিলীর মধ্যে রোমাঞ্চ দেখা যায়। সেদিনই পরবর্তী ট্যুরের জন্য ঘোস্ট ওয়ার্কিং টরে আসে কয়েকজন। সেখানে দেখা যায় পেপার পড়া লোকটিকে এবং তার পাশের জনকেও। এছাড়াও বিহারীও পরবর্তী ট্যুরে যাওয়ার জন্য হাজির হয়। ঘোস্ট ওয়ার্কিং ট্যুর চেয়ারম্যান তখন সবাইকে জিজ্ঞেস করে, আপনারা কেন এই ট্যুরে যেতে চান? দোকানদার উত্তর দেয়, আমার মা মারা গিয়েছে, তাই ভূতের মধ্যে আমার মাকে দেখার জন্য যেতে চাই। এক কাপল জানায়, আমাদের সামনে এঙ্গেজমেন্ট, তাই একটু থ্রিল নেওয়ার জন্য যেতে চায়। অন্যদিকে রাঘব এবং মৈথিলীও ট্যুরে যেতে চায়। সেই বলো চাইতে আসা মেয়েটিকে চেয়ারম্যান না করে না বলে। তবে সে বলে, এবার হন্টেড লোকেশন মেম্বাররা চয়ন করবে। বক্সে থাকা হন্টেড লোকেশনগুলোর মধ্যে থেকে একটি লোকেশন মেম্বারদের বেছে নিতে বলে। লটারি সিস্টেমের মাধ্যমে বিহারী একটি লোকেশন তুলে ধরে। এরপর মৈথিলী সেটি দেখে। এবারের লোকেশন হচ্ছে সুবর্ণমায়া রেডিও স্টেশন। এই রেডিও স্টেশনের কথা মনে আছে তো? গল্পের শুরুতে এখানে সবাই মারা গিয়েছিল। এবার সবাই সুবর্ণমায়া রেডিও স্টেশনের দিকে যেতে থাকে। যাওয়ার সময় রাঘব মেয়েটাকে জিজ্ঞেস করে, কেমন এক্সাইটমেন্ট হচ্ছে? মেয়েটি, একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। উত্তর দেয়, দারুণ। অন্যদিকে একজন বিহারীকে জিজ্ঞেস করে, আপনি আবার এসেছেন কেন? বিহারী জানায়, এবারের ভূত কেমন সেটা জানার জন্য। এই কথা শুনে ঘোস্ট ওয়ার্কিং টিমের একজন বলে, তাহলে আপনি রিভিউয়ার। সব গল্প বলতে বলতে সবাই পৌঁছে যায় সুবর্ণমায়া রেডিও স্টেশনে। সেখানে আসার পর রাঘব বলে, জায়গাটা সুন্দর। বিহারীও জানায়, এবারই আসল ভূতের দেখা পাওয়া যাবে। বাচ্চা মেয়েটি রিয়েল ভূত দেখার জন্য এক্সাইটেড হয়ে যায়। রাঘব সবার হাতে একটি করে টর্চ লাইট দেয় এবং একসাথে সবাইকে সামনে এগিয়ে যেতে বলে। সামনে এগিয়ে গেলে রাঘব লক্ষ্য করে দরজায় তালা লাগানো। রাঘব যখন তালায় হাত দেয়, দূর থেকে বাতাসের সাথে শব্দ আসে। সেই আত্মা তখন তালা ভেঙে ফেলে। রাঘব ও সবাই রেডিও স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর আরেকটি দরজা খুললে বাদুড় বের হতে থাকে। একদম ভয়ঙ্কর আবহাওয়া সৃষ্টি হয়। এতে সবাই ভয় পায়, তবে বিহারী ভয় পায় না। সে শুধু রিয়েল ভূত দেখানোর জন্য বলে। এর মধ্যে রাঘব একটি ভাঙ্গাচোরা ছবির ফ্রেম দেখে এবং গল্প সাজাতে শুরু করে। সে বলে, শুভমা এবং মায়া নামে দুজন টুইন বোন থাকত। তাদের একজনের বয়স 30, আরেকজনের 31। রাঘব এটি বলতেই বিহারী প্রশ্ন করে, যদি টুইন হয় তাহলে দুজনের বয়সের পার্থক্য কেমন? রাঘব উত্তর দেয়, দুই বোন ব্ল্যাক ম্যাজিকের কারণে আলাদা হয়ে যায়। বিহারী তখন বলে, তোমার সব ট্যুরে ক্যান টুরিস্ট মেম্বারদের মতো কেউ দেখতে হয়? আর কত সাজাবো, পারলে রিয়েল ভূত দেখাও। মৈথিলী তখন জানায়, আমরা যেহেতু রেডিও স্টেশনে আছি তাই ভূত রেডিওতেই রয়েছে। বিহারী রেডিও অন করতে বলে। রাঘব চেষ্টা করে, কিন্তু রেডিও কাজ করে না। বিহারী সবাইকে বলে, এরা আসলে ফেক, কোনো ভূত এখানে নেই, চলো এখান থেকে যাই। সবার সঙ্গে চলে যাওয়ার সময় হঠাৎ পুরো ঘরে আলো জ্বলে ওঠে এবং রেডিও অন হয়ে যায়। তারপর ওই আত্মা সবাইকে অভিবাদন জানায় এবং বলে, আজ 9 আগস্ট 1979 সুবর্ণমায়া রেডিও স্টেশন নতুনভাবে খুলেছে। সম্প্রচারের কাজ শুরু হয়েছে। বাইরে অন্ধকার ছড়িয়ে থাকায় আত্মা ক্ষমা চায়। এরপর আত্মা রুমের মধ্যে একের পর এক জিনিস ভাঙতে শুরু করে। দোকানদার তার স্ত্রীকে স্মরণ করে বলে, তুমি কি এটি আসলে তার মা নয়? বউ মারা গিয়েছে। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে ধাবিত হতে থাকে। মৈথিলী রাঘবকে বলে, আমাদের এখানে থাকা উচিত নয়, চলো বাইরে যাই। রাঘব মেয়েটার দিকে তাকিয়ে মৈথিলীকে নির্দেশ দেয় সবাইকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। মৈথিলী রাঘবকে বাইরে আসতে বলে। রাঘব জানায়, আমি একটু পর আসছি। রাঘব তখন সেই দরজার দিকে এগিয়ে যায় যেখানে আগেরবার সব বন্ধু মারা গিয়েছিল। তখন মৈথিলী ডাক দেয় এবং রাঘবও বাইরে চলে আসে। দেখা যায় তারা যে গাড়িতে করে এসেছিল সেটিতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। সেই সময় আবারও রেডিও স্টেশনের দরজা আপনা আপনি লেগে যায়। আত্মা বলে, সুবর্ণমায়ার রেডিও স্টেশনটা আবার ওপেন করার জন্য ধন্যবাদ, তোমরা এখন কেউ বাঁচবে না। গাড়িতে আগুন লাগার মধ্য দিয়ে মৃত্যুর প্রসেস শুরু হয়। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে থাকে। পরের দিন সকালবেলা আগুনে পোড়া গাড়িটা ওয়ার্কশপে নিয়ে আসে রাঘব, মৈথিলী এবং অন্য একজন। মৈথিলী বলে, গতকালকের ঘটনাটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। সুবর্ণমায়াতে সত্যিই ভূত ছিল। এক চাওয়ালার ছেলে এটা শুনে চমকে ওঠে।
অন্য একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। অন্যদিকে রাঘব বলে, ভালোই হলো, আমরা সত্যিকারের ভূতের সাক্ষাৎ পেলাম, নতুন এক্সপেরিয়েন্স। সেই সময় অন্য একজন বলে, ভূত আসলেই কিন্তু ডেঞ্জারাস, যদি আমাদের সবাইকে মেরে ফেলে। সেই সময় পুড়ে যাওয়া বাসটা উপরে তোলার সময় আবারও নিচে পড়ে যায়, এতে কিছু শ্রমিক আহত হয়। চাওয়ালার ছেলেটা জিজ্ঞেস করে, আপনারা কি সত্যি সুবর্ণ মায়াতে গিয়েছিলেন? আপনাদের ওখানে যাওয়া একদম উচিত হয়নি। বাসায় গিয়ে আপনারা জামা কাপড় সব পুড়িয়ে ফেলবেন। ওখানে যারা গিয়েছে তারা কেউ বেঁচে ফেলেনি। রাঘব ছেলেটার কাছে জানতে চায়, তুমি এসব কিভাবে জানলে? ছেলেটি জানায়, আমাকে আমার মা বলেছে। এবার সবাই বড় চিন্তায় পড়ে যায়। রাঘব বলে, সত্যি যদি এমনটা ঘটে তাহলে আমার কাজ হবে সবাইকে বাঁচানো। আমি সবাইকে বাঁচাবো। সেদিন রাতেই ট্যুর মেম্বারের 2 সদস্য মুরগেশ এবং আত্রিয়া, যারা আবার লোকমাস্টার ট্রেন চালাচ্ছিলেন, হঠাৎ মাঝ রাস্তায় একটি সিগন্যাল দেখে ট্রেন থামায়। মুরগেশ তখন বলে, আমি একটু ঘুমালাম, তুই দেখিস। সেই সময় হঠাৎ ট্রেনের রেডিওতে সিগন্যাল আসতে শুরু করে। এরপর আত্রিয়ার কাছে ট্রেনের বাইরে থেকে একটি বয়স্ক মহিলা হাত বাড়িয়ে দেয় খাবার চাওয়ার জন্য। সে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে। আত্রিয়া খাবার দিতে গেলে শব্দ করে। মুরগেশ ঘুম থেকে জেগে ওঠে। সে বলে, এত রাতে কাকে খাবার দিচ্ছিস? জানালা বন্ধ করো। সেই সময় রেডিওতে আত্মাটা তাদের দুজনের নাম ধরে বলে, আজ তোদের জন্য গান প্লে করছি, শোন। দুইজনই এটা শুনে ভয় পেয়ে যায়। ট্রেন দ্রুত স্টার্ট নিয়ে যাওয়া শুরু করে। পরের দিন স্কুলে যাওয়ার আগে প্রতিবেশী মেয়েটির রাঘব এবং মৈথিলীর কাছে আসে। রাঘব চকলেট দিতে গেলে মেয়েটি একটি মানি ব্যাগ বের করে। মানি ব্যাগটা দেখে রাঘব জিজ্ঞেস করে, এটা কোথায় পেয়েছ? মেয়েটা জানায়, এটা ওই রেডিও স্টেশনে পেয়েছি। রাঘব এটা শুনে বলে, এভাবে চুরি করা ঠিক নয়। সেই সময় বিহারি রাঘবকে ফোন করে বলে, আমাদের 2 হন্টেড হাউসের ট্যুর মেম্বার যারা লোক পাইলট ছিল তারা মারা গিয়েছে। আমার কাছে তাদের মারা যাওয়ার ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না। রাঘব জানায়, আমি দেখছি। সিনটি নিয়ে যাওয়া হয় দুজনের মার্ডার সিনে। মার্ডার সিনটি ছিল একদম ভয়াবহ। দুজনকে মেরে একটা চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। সেইটা দেখে পুলিশ অবাক হয়। এর মধ্যে রাঘব আসে। সে রেল লাইনের বিপরীতে আবার একটা মাথার খুলি দেখতে পায়। সেই সময় অনেকগুলো পাখি একত্রিত হয়ে চেঁচামেচি শুরু করে। এক সময় তার চোখ পড়ে রেডিও স্টেশনের তরঙ্গ টাওয়ারের দিকে। তাই সে আবার সুবর্ণমায়া স্টেশনে এসে এদিক সেদিক ঘেটে ঘেটে দেখতে থাকে। এক সময় তার চোখ পড়ে একটি পেপার কাটিংয়ে। তারপর একটি লাইট দিয়ে সামনে এগিয়ে যেতে থাকলে দেয়ালে কিছু লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল চিকময় স্বাক্ষর। সুবর্ণমায়া রেডিও স্টেশন থেকে রাঘব সোজা চলে আসে নিউজ পেপারের আর্কাইভ রুমে। সেখানে সে 1989 সালের পত্রিকা দেখে। এক পত্রিকায় সে শিরোনামে দেখে, তাহলে কি সুবর্ণমায়ার গল্প শেষ? নিউজ পেপার আর্কাইভ রুম থেকে কাজ সেরে রাঘব বাসায় আসলে মৈথিলী বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে নিয়ে আমি চিন্তায় আছি। আর তুমি এখন আসছো? আমাদের 2 ট্যুর মেম্বার মারা গিয়েছে। তাদের কি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে। এই স্বস্তিক চিহ্ন ভয়ের প্রতীক। রাঘব তখন বোর্ডে চিহ্নটা এঁকে বলে, এটা স্বস্তিক নয়, ক্রস স্বস্তিক। কিন্তু কথা হচ্ছে, এই 2 জনকে মারার মোটিভটা কি? সেই সময় ঘরে থাকা এক রেডিওতে সিগন্যাল চলে আসে। আত্মা জানায় 11 জনের মধ্যে 2 জন গেছে, আরো 9 জন মরবে ধীরে ধীরে। এর সাথে এবার তাকুন্ডা নামে একজনের জন্য গান প্লে করে। এতে রাঘব বুঝতে পারে নেক্সট টার্গেট হচ্ছে তাকুন্ডা। সেই জন্য সে তার টিম মেম্বার সুমিতকে বলে, তাকুন্ডার নাম্বার কোথায় পাবো? সুমিত জানায়, অফিস রুমে। রাঘব অফিস রুমে এসে তাকুন্ডাকে ফোন দেয়, কিন্তু তার ফোনে কল ঢোকে না। তাই অফিসে পাওয়া অ্যাড্রেস নম্বরে ফোন করলে জানতে পারে
সে কনস্ট্রাকশন বিল্ডিং এ কাজ করছে। এই তাকুন্ডায় দোকানদার, সে ওই বিল্ডিং এ কনস্ট্রাকশনের জন্য কাজ করছে। কাজ করার সময় ছাদের শব্দ হলে তাকুন্ডাকে সেখানে পাঠানো হয়। সে ছাদে আসার পরে তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এর মধ্যে রাঘব বিল্ডিং এ পৌঁছে যায়, এসে দেখে তাকুন্ডা ছাদে আছে। তাকুন্ডা তখন ছাদের ধারে এক লাল কাপড় দেখতে পেয়ে এগিয়ে যেতে থাকে। একদম ধারে গেলে কাপড়টি হারিয়ে যায়। এরপর আত্মা তাকুন্ডার মৃত স্ত্রীর রূপ ধারণ করে এসে তাকুন্ডাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। তারপর তার রক্ত দিয়ে ক্রস সুস্তিক চিহ্ন হয়ে যায়। রাঘব কাছে এসেও তাকুন্ডাকে বাঁচাতে পারে না। তখন তার মনে পড়ে চাওয়ালার ছেলের কথা, যে বলেছিল কেউ বাঁচবে না, রেডিও স্টেশন থেকে জানিয়ে এসেছো সব পুড়িয়ে ফেলবে। এসব কথা মনে করে রাঘব সেই ছেলের খোঁজ নিয়ে তার বাড়িতে আসে। সেই সময় ছেলেটির মা, যিনি ছেলের সঙ্গে ছিলেন, রাঘবের কাছে যান। রাঘব মায়ের কাছে আগে জিজ্ঞেস করে, সুবর্ণমায়ের সম্পর্কে কি জানেন? মা জিজ্ঞেস করে, তোমরা কজন ছিলে আর কজন মারা গেছে? রাঘব জানায়, আমরা 11 জন ছিলাম, তার মধ্যে 3 জন মারা গেছে। এটা শুনে ছেলেটির মা বলে, বাকি 8 জনও মারা যাবে, কেউ বাঁচবে না। রাঘব আবার সুবর্ণমায়া সম্পর্কে যা জানে তা বললে ছেলেটির মা জানায়, 35 বছর আগে আমাদের গ্রামে কয়েকজন ভালোভাবে শিক্ষিত লোক রেডিও স্টেশন চালু করতে আসে। রেডিওতে ভয়েস দিচ্ছিলেন ভেদাভেদি। একদিন রেডিও স্টেশন চালু করতে আসা সবাই স্টেশনের মধ্যেই মারা যায়। এরপরে তাদের চিহ্ন পাওয়া যায়নি, শুধু রেডিও স্টেশন থেকে কান্নার আওয়াজ আসে। তাই গ্রামের লোকজন মনে করে এখানে হয়তো ভয়ঙ্কর কিছু আছে। পূজারীকে ডেকে পূজা করানো হয় এবং দরজায় তালা লাগানো হয়। তারপর থেকে সবকিছু ভালোই ছিল। দুধওয়ালার ছেলের মায়ের কাছ থেকে এসব কথা শুনে রাঘব মৈথিলি এবং সুমিতকে জানায়। মৈথিলি বলে, আমরা রেডিওতে যার ভয়েস শুনতে পাচ্ছি এটা ভেদাভেদিরই হবে। সেই সময় রাঘব 1989 সালের নিউজ পেপার কাটিং বের করে দেখায়। সে জানায় 89 সালে ভেদাভেদি সুইসাইড করেছে। সুমিত বলে, 89 সালেই তো রেডিও স্টেশন তৈরি হয়েছিল। এইসব কৌতূহলের মধ্যে রাঘব বলে, আমরা রেডিও স্টেশনে গিয়েছি 11 জন, তাহলে শুধুমাত্র 3 জন মারা গেছে কেন? এটা মনে করে সবাই রেডিও স্টেশনে ঢোকার ফুটেজ চেক করতে থাকে। তখন তারা দেখে 3 জন আগে গিয়েছিলেন, তারাই মারা গেছে। চতুর্থ জন হচ্ছে বিহারি। রাঘব মৈথিলি এবং সুমিতকে বলে, নেক্সট টার্গেট হচ্ছে বিহারি, তাকে বাঁচাতে হবে। তোমরা তাকে নিয়ে সেফ কোনো জায়গায় চলে এসো, আর আমি এই দিকটা গবেষণা করি। সেই সময় রাঘবের মনে পড়ে বিহারি রেডিও স্টেশন থেকে রেডিও নিয়ে এসেছিল। তাই মৈথিলিকে জানায় বিহারিকে রেডিও থেকে দূরে রাখবে। এদিকে রাঘব ফুটেজ ভালোভাবে চেক করলে দেখে চতুর্থ নাম্বার আসলে তাদের প্রতিবেশী মেয়ে মস্কা। মস্কাকে বাঁচাতে দ্রুত তার বাড়ির দিকে যেতে থাকে। রাঘবের সঙ্গে ঘটতে থাকে কিছু প্যারানরমাল ঘটনা। মস্কার কাছে এসে রাঘব দেখে দরজা বন্ধ। জানালার ফাঁক দিয়ে তাকালে মস্কাকে উড়ন্ত অবস্থায় দেখে। সেই সময় ভয়েস ওভারে শুনতে পায়, আজকের গান মস্কার জন্য। এইটা শুনে রাঘব জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারপর ফাঁসি থেকে মস্কাকে বাঁচায়। মস্কাকে বাঁচানোর পর রাঘব জিজ্ঞেস করে, যে এসেছিল তাকে তুমি কি দেখেছ? মস্কা জানায়, হ্যাঁ, এবং মানি ব্যাগ বের করে দেয়। রাঘব মস্কাকে নিয়ে সুবর্ণমায়া রেডিও স্টেশনে চলে যায়। সেই সময় মৈথিলি এবং সুমিত অন্য ট্যুর মেম্বারদের সেফ জায়গায় নিয়ে যাচ্ছিলেন। সবাই রেডিও স্টেশনে এসে যা কিছু নিয়ে গিয়েছিল তা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। রাঘব আত্মাকে উদ্দেশ্য করে বলে, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের কেন ক্ষতি করছো? লুকিয়ে আছো কেন? সাহস থাকলে বের হয়ে এসো। কতদিন কাওয়ার্ডের মতো লুকিয়ে থাকবে? রাঘব আরো বলে, তুমি কে? আমি তা জেনে গিয়েছি। এই বলে মস্কার মানি ব্যাগ থেকে একটি ছবি বের করে।
ছবিতে দেখা যায় এক ছেলেকে, সেটাতেও আগুন লাগে। রাঘবের এত কথা শুনে অবশেষে আত্মা তার রূপ ধারণ করে তাদের সামনেই হাজির হয়। তারপর বলে, আজকের এই অন্ধকার রাতে যে গান বাজাবো সেটা শুধু রাঘবের জন্য, মানে নেক্সট টার্গেট হচ্ছে রাঘব। সবাই বলে, তুমি তো আগে ঢোকনি, তাহলে তুমি কেন টার্গেট হবে? রাঘব জানায়, আমি মশকাকে বাঁচিয়েছি, সেজন্য। এটা শুনে মৈথিলি বলে, এখন তোমাকে মেরে ফেলতে চাইবে। ছোট মস্কাও বলে, এটা ঠিক হচ্ছে না। রাঘব বলে, আমার ঘোস্ট ওয়াকিং টরের জন্য সবাই বিপদে পড়েছে। আমি সবসময় ফেক ভূত নিয়ে মজা করেছি, যেটা সবসময় আমার মা নিষেধ করতেন, কিন্তু আমি সেইটাই করেছি। যেহেতু আমি সবাইকে বিপদে ফেলেছি, তাই আমি তোমাদের বাঁচাবো। এরপর রাঘব থানায় এসে রেডিও স্টেশনে 6 জনের মার্ডার ফাইল চাইলে পুলিশ বলে সুবর্ণমায়া। পুলিশ জানায়, ভেদাভেদি নামে এক মেয়ে এসে একজনের নামে মামলা করেছে। পুলিশ এসব বলতে বলতে পুরো পুলিশ স্টেশনে বিদ্যুৎ চলে যায়। আত্মা রাঘবের উপর আক্রমণ করে। রাঘব তখন রেডিও স্টেশনে পাওয়া লাইটের দিকে দৌড়ে এবং আত্মা ভয়ে পালিয়ে যায়। এতে রাঘব বুঝতে পারে লাইটটা আসলে লক্ষণ রেখা, এটি থাকলে আত্মা কিছু করতে পারবে না। একই কথা মৈথিলি এবং সুমিতকেও রাঘব জানায়। পুলিশ তাদের কেস ফাইল দেয়। তারা চলে যায় ভেদাভেদের বাড়িতে। ভেদাভেদের বাবা জানায় মেয়ের সঙ্গে কি ঘটেছিল। এরপর থেকেই মেয়ে সারাক্ষণ রুমে বন্দি থাকত। ভেদাভেদের মা মৈথিলিকে দেখে ভয় পায়। এরপর তারা ভেদাভেদের রুমে ঢুকে একটি ছবির ফ্রেম দেখে। ছবিতে আবার ওই আত্মারূপী ছেলেটিকেও দেখা যায়। ছবি ভেদাভেদের বাবাকে দেখালে তিনি চিনতে পারেন না, তবে বলেন, আমার টিচার ভূষণ কুমার চিনতে পারবেন। এরপর রাঘবরা ভূষণ কুমারের কাছে আসে। ভূষণ কুমার ছবিটা দেখে চিনতে পারে এবং জানায়, এটা তো বিষ রাভা। জন্ম থেকেই সে অদ্ভুত। জন্মগ্রহণ করেছিল রেড মুনের দিনে, জন্ম নিয়েছিল অস্বাভাবিকভাবে, তাই তাকে কেউ মেনে নিতে পারে না। কিন্তু মা রাভাকে ঠিকই আগলে রেখে বড় করেন। একদিন তার বাবা তাকে অনেক মারে এবং তার মাকে বকান। এরপর থেকে সে আমার কাছে পড়াশোনা শুরু করে। সে অন্য সবার থেকে আলাদা ছিল, তাই আমি একদিন স্বস্তিকের প্রতীক আঁকলে সে তা ক্রস স্বস্তিকে পরিবর্তন করে। এর মধ্যে মাইকিং করা হয় যে গ্রামের রেডিও স্টেশনে আরজে নিয়োগ দেওয়া হবে, যার ভয়েস সুন্দর সেই সুযোগ পাবে। অন্য সবার সাথে সেদিন খুশিতে বিশ্রাবাও দৌড়ে গিয়েছিল। খুশিতে সে মায়ের কাছে গিয়েও বলেছিল, আমি আরজে হতে চাই। আমি তাকে বলেছিলাম, শুধু চেহারা দেখে কিছু হয় না, প্রতিভা লাগে, যেটা তোমার আছে। এর মধ্যে অনেকে আরজের অডিশনে অংশগ্রহণ করে। অডিশনের ফলাফল দেওয়ার দিন বিশ্রাবা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। শেষমেশ তার নাম ঘোষণা করা হয়। বিশ্রাবা খুব খুশি হয়। সেই খুশিতে মায়ের মুখেও হাসি ফুটে ওঠে। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। পোস্টারে দেখে সে হতবাক হয়, তার ভয়েসে অন্য কাউকে নির্বাচন করা হয়েছে। মুহূর্তে সব খুশি হারিয়ে যায়। বিশ্রাবা দেয়াল থেকে পোস্টার ছিঁড়ে ফেলে এবং নিজেও ভেঙে পড়ে। এরপর ভূষণ কুমারের মৃত্যুর তথ্য জানতে পেরে তারা কবরস্থানের দিকে যায়। সেখানে অদ্ভুত কিছু ঘটতে থাকে। তখন তাদের চোখ পড়ে এক কবরের দিকে, যেটা ছিল ভূষণ কুমারের কবর। ভূষণ কুমার 2007 সালে মারা গিয়েছিলেন। সুমিত জিজ্ঞেস করে, আমরা এতক্ষণ তাহলে কার সঙ্গে কথা বলছিলাম? রাঘব জানায়, বিশ্রাবার সাথে। সে ভূষণ কুমারের রূপ ধারণ করেছিল। কবরস্থানে তাদের উপর তখন বিশ্রাবার আত্মা হামলা করে। সবাই দৌড়াতে শুরু করে। মৈথিলির হাত থেকে লক্ষণ রেখার লাইট পড়ে ভেঙে যায়। তাই বিশ্রাবার আত্মা বলে, এবার কি করবে? তারা গাড়িতে উঠে যায়। আত্মা তাদের গাড়ির পিছু নেয়। একসময় গাড়ির রেডিওতে আসে বার্তা, একটু পেছনে তাকাও। সবাই পেছনে তাকালে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। এরপর আরেকটি অ্যাক্সিডেন্ট দেখানো হয়। রাঘবের ছোটবেলায় একটি ঘটনার কথাও দেখা যায়। তিনি বাবার মোটরসাইকেল নিয়ে বের হলে একটি গাড়ি ধাক্কা দেয় এবং তার বাবা ঘটনাস্থলেই মারা যান। রাঘব ছোটবেলায় তার বাবাকে হারান। সিন বর্তমানে ফিরে আসে। মৈথিলিকে হাসপাতাল ভর্তি হতে দেখা যায়। রাঘব তার পাশে বসে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। মৈথিলির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে পাওয়ার পর সে বলে, আমার খুব ভয় করছে। রাঘব মৈথিলিকে ভয় পেতে নিষেধ করে এবং জানায়, আমি আছি তোমার সাথে।
তোমার কিচ্ছু হবে না। এর মধ্যে মৈথিলীর রুমে আসে বিশ্রাবার আত্মা। সে এসে বলে কেমন লাগছে এবং পুরো শরীর ট্যাপ দিয়ে বেঁধে ফেলে। মৈথিলী আর কিছুই বলতে পারে না। বাধার পর বিশ্রাবা বলে, আমি রাঘবের কোনো দুর্বল দিক পাচ্ছি না, তবে বুঝতে পেরেছি তুমি হচ্ছ তার দুর্বল দিক। অন্যদিকে রাঘব মৈথিলীর রুম থেকে বের হয়ে সুমিতের কাছে গেলে সুমিত বলে, ওই রেডিও স্টেশনে যাওয়ার পর থেকে আমাদের সাথে এমনটা ঘটছে, নিশ্চয়ই সেখানে কিছু আছে। রাঘব তখন একটি গ্যাপ খুঁজে পায়। রেডিওতে বারবার 9 আগস্টের কথা বলা হয়েছে, আর আগে যে ঘোষণা করা হয়েছিল সেটা 28 জুলাই। বিশ্রাবা তার মৃত্যুর ঘটনা 28 জুলাই বর্ণনা করেছিল। তাহলে 28 জুলাই থেকে 9 আগস্ট এই 12 দিনে কি হয়েছে? এই প্রশ্নের পরে রাঘব সুমিতকে বলে, বিশ্রাবা আসলে আমাকে মারতে চায়নি, সে শুধু ভয় দেখাতে চেয়েছে। তা না হলে তার জীবনের ঘটনা আমাদের জানানো কেন? মনে হয় তার গল্পে মৈথিলীও জড়িত। মৈথিলী ভেদাভেতির বাড়িতে বিশ্রাবার কথা উল্লেখ করেছিলেন। তার হাত থেকে লক্ষণ রেখার লাইট পড়ে ভেঙে যায়। তাই মনে হয় বিশ্রাবা মৈথিলীর পেছনে গেছে এবং সে বেশি আহত হয়েছে। সবকিছু বলার পর রাঘব মৈথিলীর রুমে গেলে তাকে কোথাও খুঁজে পায় না। পুরো হাসপাতাল মৈথিলীকে খুঁজে বের করার চেষ্টা করে। একসময় তার দেখা মেলে, কিন্তু তখন বিশ্রাবার আত্মা মৈথিলীর শরীরে প্রবেশ করে এবং রাঘবকে আক্রমণ করে। রাঘব কৌশলে ঘুমের ওষুধ মৈথিলীর শরীরে প্রবেশ করিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর হাসপাতালের একটি সিটে বসে রাঘবের চোখ পড়ে অক্সিজেন সিলিন্ডারের ওপর। সেই সিলিন্ডারটি দেখে তার মনে পড়ে রেডিও স্টেশনেও এরকম সিলিন্ডার ছিল। এরপর সে সিলিন্ডারের মালিকের খোঁজে ফ্যাক্টরিতে যায়। মালিককে রেডিও স্টেশনের ব্যাপারে জিজ্ঞেস করলে সে প্রথমে কিছু বলে না, উল্টো লোকদের নির্দেশ দেয় তাকে মারো। রাঘব তখন সব খুলে বলার আগে মালিক সব প্রকাশ করে। মালিক জানায় তার ভাই ভালি ছিল রেডিও স্টেশনের মালিক। পরে সে বিয়ে করে ভেদাভেতিকে, যিনি আরজে। রাঘব জানতে পারে বিশ্রাবা কখনোই আরজে চান্স পায়নি। প্রথম থেকেই ভেদাভেতি সেই সুযোগ পেয়েছিল। একদিন রেডিও স্টেশনে এসে ভেদাভেতিকে বিবস্ত্র করে তার কাপড় পরে সবার সামনে। তখন ভাই ভালি রাগে অতিশয় ক্ষুব্ধ হয়ে বিশ্রাবাকে মারতে থাকে। বিশ্রাবা প্রতিরোধ করে। অন্যদিকে ভেদাভেতি অপমানের কারণে বাড়িতে গিয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। ভাই ভালি রাগে বিশ্রাবাকে একটি রুমে বেঁধে রাখে, চোখের লাইট দিয়ে যাতে সে ঘুমাতে না পারে। তারপর গ্যাস দিয়ে 12 দিন ধরে তাকে আটকে রাখে। এর ফলে বিশ্রাবা মারা যায়। তারপর সবাই মিলে তাকে রেল লাইনের পাশে কবর দেয়। সেই দিনই তার ভাই ভালি ও 6 জনের লাশ রেডিও স্টেশনে পাওয়া যায়। মালিক জানায় বিশ্রাবার জন্মের দিনে তার মা তাকে একটি তাবিজ পরিয়ে দেন এবং মারা যান। এরপর তার বাবাও ঠিকমতো তাকে দেখতে পারেননি। একদিন বাড়ি থেকে চলে যাওয়ার জন্য কাপড় গোছাতে গিয়ে সে একটি আয়না পায়। আয়নায় সে তার মাকে দেখে। সেখান থেকে নতুন বিশ্রাবার জন্ম হয়। সে সারাক্ষণ আয়নায় তার মাকে দেখে খাবার খায়, চলাফেরা করে। একদিন তার বাবা তাকে মারলে সে বাবাকেই মেরে ফেলে। সেদিন থেকে সে হয়ে ওঠে মনস্টার। এটাই বিশ্রাবার পুরো ঘটনা। এরপর তারা এক তান্ত্রিকের কাছে যায়। তারপর তান্ত্রিককে পুরো ঘটনা বললে তান্ত্রিক বলে, হয়তো ওই আয়নাটির সঙ্গে তোমরা কিছু করেছো। তখন রাঘবের মনে পড়ে যায় রেডিও স্টেশনে প্রথমবার ঢুকলে আয়নাটা প্রথমে মৈথিলী দেখেছে এবং আয়না দেখে সে ভয় পেয়েছিল। পরে ওই আয়না রাঘবকে দিলে রাঘব সেটি ভেঙে ফেলে। এইটা মনে পড়ার পর তান্ত্রিককে জানালে তান্ত্রিক বলে, ওই আয়নাটা ভেঙে ফেলার পর থেকে বিশ্রাবার আত্মা তার মাকে আর দেখতে পায়নি, তাই সবাইকে মারার সিদ্ধান্ত নিয়েছে। রাঘব তখন তান্ত্রিককে জিজ্ঞেস করে কিভাবে এই আত্মা থেকে মুক্তি পাবো। তান্ত্রিক জানায় ত্রয় বিদ্যার মাধ্যমে সেটা সম্ভব। সে বোর্ডে একটি ত্রিকোণ দেখিয়ে সেখানে ইংরেজিতে দেশিরে থট অ্যাকশন লেখা দেখায় এবং বিস্তারিতভাবে বোঝায় বিশ্রাবার আত্মাকে থামাতে তার 3টি অবজেক্ট লাগবে। আগামীকাল ভোর 5টা 14 ঘন্টার মধ্যে ওই 3টি অবজেক্ট সংগ্রহ করে দিতে হবে, তা না হলে আত্মাটা রাক্ষসে পরিণত হয়ে যাবে। এর মধ্যেই তান্ত্রিক মৈথিলীকে একটি জায়গায় বেঁধে তন্ত্র চালাতে থাকে। অন্যদিকে রাঘব বিশ্রাবার 3টি অবজেক্ট খুঁজতে বেরিয়ে পড়ে। এক সময় তার মনে পড়ে রেল লাইনের পাশে সে একটা মাথার খুলি রেখেছিল, সেটা নিয়ে আসলে মিলে যায়। এরপর দ্বিতীয়টা খুঁজতে রেডিও স্টেশন আসে। টাওয়ারে থাকা রিসিভারটাকে সে দ্বিতীয় অবজেক্ট মনে করে, তাই রিসিভারটি নিতে টাওয়ারের উপরে উঠলে টাওয়ারটাই ভেঙে পড়ে। তবু পরে এসে রিসিভারটা নিয়ে এসে মেলে। তৃতীয় অবজেক্ট খুঁজতে রাঘব বিশ্রাবার বাড়িতে যায়।
সেখানে তিনি একটি দাবা বোর্ড পায়। দাবা বোর্ড নিয়ে আসে, কিন্তু সেটা মেলে না। তখনই মৈথিলী অর্থাৎ বিশ্রাবার আত্মা রাঘবের উপর আক্রমণ করে, কিন্তু রাঘবের হাতে থাকা ব্রেসলেটের জন্য আত্মার কোনো ক্ষতি করতে পারেনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ব্রেসলেটটা মুভির শুরুর দিকে পূজারী তাকে দিয়েছিল। রাঘব যখন সেই ব্রেসলেট মৈথিলীর হাতেও পরিয়ে দেয়, তৎক্ষণাৎ আত্মা মৈথিলীর শরীর ছেড়ে যায়। কিন্তু এবার আত্মা প্রবেশ করে রাঘবের মধ্যে। রাঘব তখন কল্পনায় অন্য একটি জগতে চলে আসে। সেখানে এক টর্নেডো তার উপর আক্রমণ চালায়। রাঘব তখন দেখতে পায় তার বাবা আসলে মারা গিয়েছিলেন তার দুষ্টুমি করার কারণে। সেদিন সে পিকআপ নিয়েছিল, এই কারণে অ্যাক্সিডেন্ট ঘটেছিল। এটা জানতে পেরে রাঘব আফসোস করতে থাকে। সেই সময় রাঘবের শরীর থেকে আরেকটি রাঘব বের হয়, যা আসলে বিশ্রাবার আত্মা। আত্মা বলে, তুই খুনি, তুই তোর বাপকে মেরেছিস। রাঘব জানায় ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তবে বিশ্রাবা বলে, তুই তোর বাবাকে মেরেছিস, আমি আমার বাবাকে মেরেছি, আমরা দুজন সমান সমান, এবার আমি তোকে মেরে ফেলবো। এটা বলার পর বিশ্রাবার আত্মা রাঘবকে আঘাত করে। রিয়েলিটিতে রাঘব নিজেই নিজেকে আঘাত করতে থাকে। এটি দেখে মৈথিলী বলে, তুমি কেন শুধু মার খাবে, তুমিও মার। মৈথিলীর এই কথায় রাঘবও মারতে থাকে। তখন তার হাতে একটা তাবিজ আসে। তাবিজটি পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্রাবার কল্পনার আত্মা ভ্যানিশ হয়ে যায়। তাবিজটি দেখে তান্ত্রিক বলে, এটাই হচ্ছে তৃতীয় অবজেক্ট। তবু রাঘব নিজেকে আঘাত করতে থাকে, কারণ তার মাঝে এখনো বিশ্রাবার আত্মা আছে। এরপর তান্ত্রিক তাকে আটকায় এবং তন্ত্রাবোর্ডে রাঘব তথা বিশ্রাবার আত্মাকে আটকে দেয়। তারপর তন্ত্র চালিয়ে রাঘবের শরীর থেকে বিশ্রাবার আত্মা বের করে একটি পাত্রে বন্দী করা হয়। এতে রাঘব আত্মা থেকে মুক্তি পায়। মৈথিলী জড়িয়ে ধরে তাকে। পরের সিনে দেখা যায় রাঘব এবং মৈথিলী একটি জায়গায় ঘুরতে বের হয়েছে। সেখানে রাঘব ভাবতে থাকে কিভাবে বিশ্রাবা আয়নায় তার মাকে দেখতে পাচ্ছিল। তখন এক সিন দেখানো হয়, যেখানে দেখা যায় বিশ্রাবা আয়না দেখছে আর তার মা পেছনে দাঁড়িয়ে আছে। এখানেই শেষ হয় কিষ্কিন্ধ্যাপুরী মুভি। এন্ডিং বিশ্লেষণ: বিশ্রাবার মা বিশ্রাবার জন্মের সময় মারা গিয়েছিলেন। এরপর থেকে বিশ্রাবাকে কষ্ট করে বড় হতে হয়েছে। সেই কারণে বিশ্রাবার মা তার আত্মা এসে তাকে সাহায্য করেছে। পুরো মুভির গল্পকে সংক্ষেপে বললে, প্রথমে ভূত প্রেত নিয়ে বাড়াবাড়ি, পরে নিজেরাই ভূতের কবলে পড়া। এটা আসলে হওয়ারই ছিল। কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত নয়। তোমাদের আজকের এক্সপ্লেনেশন কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ মুভিভার্সের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।